কৌশিক লাহিড়ী আমাকে প্রমোশন দিয়ে চাপা থেকে বানিয়ে দিয়েছে মিস চম্পাকলি। তাই তো মাত্র 10 দিনের চাকরিতে আমি রোজগার করেছি 50,000 টাকা। কে আসছে? আরে বন্ধ করো তোমার ওই কপট হাসি। কে তুমি? কেন গো নাগু এত খেপে গেলে কেন? কে? ও ও বিউটি মাই সুইটহার্ট। নো 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 বিউটি বলছো কেন? আমি তো তোমার চাপা। বাহ কি সুন্দর লাগছে মাই ডার্লিং। যেন মনে হচ্ছে আমার সামনে দাঁড়িয়েছে এক অজন্তা নয় বস, আমি যৌবনের মডেল হয়ে এমনি ভাবেই আপনার সেবা করতে চাই। আমি তোমাকে সেবা করবার জন্য মানে রেডি। কি বলে যে আমি তোমাকে সমর্থন করবো আমি তা ভেবেই পাচ্ছি না। তবে এইটুকু বলতে পারি তোমার মতো বিউটি কোনকে কাছে পেয়ে আমি বিউটি পর্যন্তকে ভুলে গেছি। বিউটি কে বস? সে আমার মুখ্য রানী। আর বিউটি তো আমার জীবনে একমাত্র কামনা বাসনা। বিউটি যদি আপনার জীবনে কামনা বাসনা হয় তাহলে আপনি আমাকে এখানে ধরে এনেছেন কেন? নিয়ে এসেছি একটা নতুন কাজের দায়িত্ব দেওয়ার জন্য। নতুন কাজ? হ্যাঁ নতুন কাজ। আমার ভাই কঙ্কন মানে আমার সৎ ভাই কঙ্কন তোমার মিথ্যে ভালোবাসা দিয়ে তাকে বশ করবে। হ্যাঁ তা বশ করে আর কঙ্কন যখন তার ভালোবাসার জালে জড়িয়ে পড়বে আর সেই সুযোগে এই দলিলটা একটা সই করে নিতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড? কেমন? এইখানে একটু ছোট্ট করে সই করে নিতে হবে। নিজের ভাইকে আপনি এভাবে ঠকাবেন বস? খামোশ! সৎ মা ছেলে কখনো নিজের আপন ভাই হতে পারে না। হ্যাঁ ছোট চম্পাকলি, এই কাজটা করতে পারলে তোমাকে আমি 10,000 টাকা বকশিশ দেব। আর যদি না পারি? আরে ভাববো চম্পাকলির রূপ এসে রূপ হয়ে যৌবন একেবারে ফুরিয়ে গেছে। আর মানুষের মন জয় করবার মতন চম্পাকলির মধ্যে নেই। কেমন? চলি, গুড বাই। আচ্ছা মিস্টার লাহিড়ী আছে, ইচ্ছে করলে চম্পাকলি তার যৌবনের আগুনে তোমার মতো লোভী পুরুষকে পুড়ে ছাই করে দিতে পারি। আর তার প্রমাণ দিতে ওই পাগল কঙ্কনকে আমি আমাকে বাঁচাও। ওই দানবটা আমার দিকে ছুটে আসে, ওর হাতে বিষাক্ত ইঞ্জেকশন। ওই ইঞ্জেকশন আমার শরীরে পুশ করে দেবে। যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। কে আছো? আমাকে বাঁচাও। আমি তোর ঘুম কেড়ে নেবো। বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে দাঁড়াও রমজান। কি করছেন মেম সাহেব? বসের হুকুমের মতো কাজ না করতে বললে বল আমাকে। তোমার কোনো ভয় নেই, এখন থেকে ওর সমর্থনটা দিতে আমার। কোনো কিন্তু নয় রমজান, যে কাজ এতদিন তোমরা ইঞ্জেকশন দিয়ে হাসিল করতে পারোনি সে কাজ হাসিল করবো আমি আমার ভালোবাসা দিয়ে। হ্যাঁ ভালোবাসা দিয়ে। এই পাষাণ পুরতে থেকে থেকেই তোমার হৃদয়টা পুরোপুরি পাষাণ হয়ে গেছে রমজান। তাই তো মানুষের দুঃখ বেদনা তোমার পাষাণ ভেদ করি এখনো মমের গর্ভেই প্রবেশ করতে পারলো না। এই জন্যই তো জানাই আমার লাখো লাখো সালাম মেম সাহেব, লাখো লাখো সালাম। আল্লাহর দুয়ারে আমার এই পাথর দিলটাকে না মনে আমি অন্যের দিনে চাকু বসাবো কেমন করে মেম সাহেব? রমজান এইটাই তো রমজানের ডিউটি মেম সাহেব। এই রমজান অন্য লোকের চোখে দু চোখে পানি ছড়ায়, তখন খুশির আনন্দে এই রমজানের চাক্ষু খেয়ে মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখন এই রমজানের পাথর দিনটাই আনন্দের অট্ট হাসি হাসি
ছেলেটা আজ মানুষ থেকে পুরোপুরি অমানুষ হয়ে গেছে। তাই তোর জীবনে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা আমার জীবন থেকে সব হারে গেছে। শুধু দূর থেকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকে, কাছে গেলে কোথায় যেন বিলিয়ে যায়, কাছে গেলে কোথায় যেন বিলিয়ে যায়। আমি তোমাকে ভালোবাসা দেব, আর সেই সঙ্গে দেবো অফুরন্ত সুখের সন্ধান। তুমি তুমি আমাকে সুখের সন্ধান দেবে? হ্যাঁ, দেবো তো, দেবো তো। ভালোবাসার মাঝেই তো লুকিয়ে আছে অনাস্বাদিত সুখ, প্রেমের মাঝে তো মিশে আছি অনাস্বাদিত সুখ। তুমি আমার হাত ধরে পাশের ঘরে এসো, এসো, আমি তোমাকে ভালোবাসা দেবো। কি তুমি আমার হাত ধরলে কেন? পাশের ঘরে নিয়ে যাব, নির্জন নিরালায়, সেখানে তুমি আর আমি। পাশের ঘরে কেন? আমরা দুজন ভালোবাসার লুকোচুরি খেলবো। এসো, আমার মুখের দিকে তাকিয়ে দেখো, আমার মধুভরা উন্মুক্ত যৌবন কেমন তোমায় হাত ছানে দিয়ে ডাকছে। তোমার মুখে তো দেখছি জমাট বাঁধা কান্না। আমার মুখের দিকে তাকিয়ে দেখো, তোমার মুখে তো দেখছি আমার বোন ময়নার ছবি, আর তোমার দু চোখে দেখছি আমার বোন ময়নার করুণ দৃষ্টি। চুপ করো, চুপ করো। সততার নামাবলী গায়ে জড়িয়ে কিছুতেই তোমার চরিত্রকে তুমি ঢেকে রাখতে পারবে না। আজ আমার কাছে তোমাকে ধরা দিতেই হবে। এসো, এসো বলছি, এসো, এসো বলছি, এসো বলছি, এসো। এমনি এমনি আমার বোন ময়না আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতো, দাদা, এই দাদা, তুই আমাকে সারা জীবন এমনি ভাবে বুকে জোরে ধরে রাখবি তো? আমি তখন বলছিলাম, কেন রাখবো না রে বোন, কেন রাখবো না? তোকে আমি সারা জীবন এইভাবে আমার বুকে জড়িয়ে ধরে রাখবো, কিন্তু আমি পারিনি, আমি পারিনি। আমার বোন ময়নাকে আমি আমার বুকে জোরে ধরে রাখতে পারিনি। এই এই মেয়েটা, তুমি কি আমার বোন ময়না হতে পারো না? না, বলো না গো, তুমি কি আমার ময়নার মতো আমার বুকে চাপে পড়ে বলতে পারো না, ভাতৃদ্বিতীয়া দিন আমার মাথায় চন্দনের ফোঁটা দিয়ে বলতে পারো না, দাদার কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাটা, জম দেই যমুনাকে ফোঁটা, আমি দেই আমার দাদাকে ফোঁটা। তা হয় না, তোমার মতো দেবতার হৃদয়ে আমার মতো বার বনিতা স্থান পেতে পারে না কঙ্কন বাবু। কে বলে তুমি বার বনিতা? তুমি তো আমার সেনাতুর হৃদয়ের মাঝে সদ্য ফোটা অপরাজিতা। আমি যে কলঙ্কিনী, দাদার কাছে বোন, চিরদিন নির্মম মন্দাকিনী। দাদা, কাঁদছিস কেন রে বোন, কাঁদছিস কেন? আজ যে বড় আনন্দের দিন রে, আর হচ্ছে বড় আনন্দের দিন। তুই এতদিন পরে পেয়েছিস তোর দাদাকে, আর আমি আমার ফিরে পেয়েছি আমার বোন ময়নাকে। হ্যাঁ রে বোন, হ্যাঁ, আমার বোন ময়নাকে ওই ওই শৈতান কৌশিক লাড়ে
নিজের হাতে গলা টিপে খুন করেছে। আমার সম্পত্তি গ্রাস করার জন্য আমাকে আমাকে দিন রাত চাবুক করেছে। এই দেখ না রে বোন, দেখ না জানিস বোন, জানিস খিদার জ্বালায় চটপট করলেও কো আমাকে একটুকু খাবার দেয় না, বুক ফেটে গেলেও এক ফোঁটা আমাকে জল দেয় না। হয়তো হয়তো ময়নার মতো আমাকে ওই কৌশিক লাহারি না না, আমি বেঁচে থাকতে ওই শয়তান কৌশিক লাহারি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শোনো দাদা শোনো, আজ থেকে আমি ছাড়া কার হাতে তুমি কিচ্ছু খাবে না। শত ভয় দেখালেও কোনো কাজে তুমি সই করবে না। না না, ওই ওই শয়তানটা জাল উইল তৈরি করে আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিল, কিন্তু না, আমি বেঁচে থাকতেও ওই সম্পত্তি আমি কিছুতেই সই করব না, কিছুতেই না। একদম ঠিক কথা বলেছো দাদা, শয়তান হয়তো এখনই এসে পড়তে পারি। শোনো দাদা সাবু, আমি গোপনে তোমাকে সব কিছু শিখিয়ে দেবো, তুমি একদম আমার কথা মতো চলবে, বুঝতে পেরেছো দাদা? বুঝতে পেরেছো? জানি রে বোন, জানি ওই শয়তান আমাকে বাঁচতে দেবে না রে বোন, আমাকে বাঁচতে না, কিন্তু ওই শয়তান এখনই এসে পড়বে। তুই বোন, তুই এখান থেকে পালিয়ে যা। তাহলে মরবার জন্য তুই প্রস্তুত হ। দাদা তুমি? কি হলো চম্পকলি, তুমি কি তোমার যৌবনে জাল বিছিয়ে পাগলারটাকে হৃদয় স্বীকার করতে পারলে না? তাহলে আমাকে যে ভাবতে হবে কি? এই চম্পকলি সব জৌলুস ফুরিয়ে গেছে। হ্যাঁ বস, হ্যাঁ, কিছু কিছু হারির মধ্যে যে এত আনন্দ পাওয়া যায় তা আমার জানা ছিল না। সরি স্যার, আই এম ভেরি সরি। এই নিন আপনার দলিল। চম্পকলি, চম্পকলি, ওই পাগলার চোখে জলে তোমার কোমল হৃদয় গড়লেও এই কৌশিক লাহিড়ী আর কখনো তার কোমল হৃদয় বইবে না। দাদা তুমি? শোন কঙ্কন, যেভাবে হোক তোর সমস্ত সম্পত্তি আমি চাই, তাই আজ থেকে শেষবারের মতো তোকে বলছি এই দলিলে সই করতে। আমি আগেও বলছি দাদা, আজও বলছি, আমি সই করব না, করব না, করব না। সই করবি না? না, আরে সইটা করবি, সমস্ত সম্পত্তির অর্ধেক সইটা করবে ভাই, সইটা করবে। আর আমি বলছি সইটা করবে। বস 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 বস। না দাদা, সই করবি না? করবি না, তাহলে মোর বাড়ি তোকে আজ আমি বলছি না, একেবারে শেষ করলাম। করবি কিনা বল, ওই করবি কিনা বল। না, আমি সই করব না, কোনো পথে না দাদা, কোনো পথে না। করবি না? এখনো করবি না? তোকে আমি শেষবারের মতো বলছি, সই কর। তোর হাত যেভাবে তোকে ভেঙে দিয়েছে, আজ তোর পাটা আমি টক টক করে মুচড়ে ভেঙে দেব। দাদা, কে তো দাদা? আমি তো দাদা নই। দাদা, আর তুই আমার ভাই নই। দাদা, আমি সম্পত্তি চাই, দাদা, তোর সমস্ত সম্পত্তি চাই। আর ওই সম্পত্তি নিয়ে আমি বিশাল একটা ওষুধের কারখানা করব। সই করবি কিনা?
মাটিতে পুঁতে ফেলবো আজ। চল 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 বাবার বাড়িতে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমারি হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। আমি আমার জীবনের সমস্ত হাসি যে ফুরিয়ে গেছে বৌদি, তাই তো স্বপ্নের রঙে আঁকা আমার ভালোবাসার ছবিগুলোকে আমার চোখের অশ্রু দিয়ে একটা একটা করে মুছে ফেলেছি। আর ওই কান্নার রং দিয়ে এঁকে চলেছে অসংখ্য বেদনার ছবি। তোমার ভালোবাসা বুঝে হারিয়ে গেছে ভাই। হারাবেই তো দিদি, হারাবেই তো। আমি যে অর্থহীন অসহায় বেকার, তাই তো আমার সঙ্গে ভালোবাসার নাটক করা যায়, কিন্তু প্রকৃত ভালোবাসা যায় না দিদি। আমি তো নাটক বুঝি না দিদি, আমি তো বাস্তবকে বিশ্বাস করে ভালোবাসার ঘর বেঁধেছিলাম, স্বপ্নের রামধনু রং দিয়ে সাজিয়ে নিয়েছিলাম আমার শূন্য হৃদয়। কিন্তু ওই দুর্ভাগ্যের কালে বৈশাখী ঝড় আমার সেই ভালোবাসার বাসাটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। চমৎকার বিরহ প্রেমের কি সুন্দর বিউটিফুল সিচুয়েশন, মনে হচ্ছে সিনেমা দেখছি সিনেমা। ঠিক বলেছো বৌদি, ঠিক বলেছো। তবে এটা তোমার সেই অ্যাডাল্ট ইংলিশ পিকচার নয়। তবে কি কোনো ধর্মমূলক ভালোবাসার প্রেম কাহিনী? বৌঠান, ভালোবাসা শব্দটা এক হলেও তার মানে কিন্তু অন্য হয় বৌদি। তাই উচ্চ শিক্ষিতা হয়েও কোন ভালোবাসার কি অর্থ তা বোঝার মতো যোগ্যতা তোমার নেই। এই ছোট লোকের মেয়েটা দেখছি তোমার মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এই শয়তানি, তোর স্বামী নেই বলে তুই যাকে পাবি তাকে দিয়ে তুই তো দেহের ক্ষুধা মেটাবি। বৌঠান, চুপ করো, চুপ করো বৌদি, তুমি চুপ করো। তোমার ওই নেংরা তিরস্কার দিয়ে আমাদের এই মধুর সম্পর্কটাকে তুমি ছোট করে দিও না। মধুর সম্পর্ক? হ্যাঁ বৌদি, মধুর সম্পর্ক, যে সম্পর্কের অধিকারে সমস্ত সম্পর্ক ছোট হয়ে যায়, যে সম্পর্কের অধিকারে একজন নারী একজন পুরুষের দীর্ঘায়ু কামনা করে তার কপালে এঁকে দেয় ভাতৃ দ্বিতীয়া রক্ষা দিল। ওর সঙ্গে আমার সেই সম্পর্ক বৌদি। থাক ভাই থাক, অন্ধকে চাঁদ দেখে লাভ নেই ভাই। কেউ না জানলেও ঈশ্বর তো জানেন তোমার সঙ্গে আমার কতখানি মধুর সম্পর্ক। তাই ওরা যতই আমাদের সম্পর্কের মাঝে কলঙ্ক ছিটাতে চাক না কেন, তা কোনোদিন সফল হতে পারবে না ভাই, কোনোদিন সফল হতে পারবে না। দিদি বলে যতই সাজু সাজার চেষ্টা করো না কেন, আমার চোখে তুমি কিছুতেই ফাঁকি দিতে পারবে না। তুমি অন্ধ নক্ষত্র, তাই তুমি দেখতে পাও না কার হৃদয়ে কতখানি মধু জমি আছে। এসো এসো নক্ষত্র, তুমি আমার কাছে এসো, দেখো তোমার জন্য জমা করে রেখেছি এক রাস মিষ্টি ভালোবাসা। এসো ঠাকুরপো, তুমি এসে বলেছো ঠাকুরপো, তুমি না এসে বলে ওই নক্ষত্র আমাকে, যে নক্ষত্র যাকে আমার ভাইয়ের মতো ভালোবাসতাম, সেই নক্ষত্র আমার রূপে আকৃষ্ট হয়ে এই বাগানে আমাকে একাবে। না না ঠাকুরপো না, এই লজ্জার কথা আমি কিছুতেই বলতে পারবো না। চমৎকার
চমৎকার বৌদি, চমৎকার তোমার চরিত্রের পরিচয়। তোমার মতো একজন সুদক্ষ নারী একজন সত্যিকারী অভিনেত্রীকে হার মানায় বৌদি। কি বলি লম্পট? মেজদা, সত্যি যদি আমি লম্পট হতাম তাহলে এত সহজে এই অক্ষত অবস্থায় বৌদি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না। হয়তো ওই ছোটটার মাঝে অসহায় বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতো তোমার এই অচৈতন্য বৌদির অসহায় নখ। ওকে ওইভাবে মারছিস কেন? কি করেছো? আপনার মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করুন না বাবা, কারণ ও ঘটনাটা নিজের চোখে দেখেছে। কি সেই ঘটনা? এটা ঠাকুরপো তুমি বলো না, এই লজ্জার কথা আমি বাবার সামনে কিছুতেই বলতে পারছি না। লজ্জার কথা? হ্যাঁ বাবা। নক্ষত্র বৌদিকে একা পেয়ে এই বাগান বাড়িতে সন্ধ্যাবেলায় বৌদির সম্ভ্রম হারি করতে কি বললি? বিশ্বাস করবেন না বাবা, আপনি বিশ্বাস করবেন না। আমি এই মুখ আমি আর কাউকে দেখাবো না বাবা, কাউকে দেখাবো না। আপনারা যদি কোনো বিহিত না করেন তাহলে তাহলে আমি আত্মহত্যা করব। হতভাগা বংশের কুলাঙ্গ, এত নিষ্ঠুর বাবা, তুই মাতৃসমা বৌদিকে কিনা তুই! ছি 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 বাবা, বাবা, আপনি আপনি আমায় বিশ্বাস করুন বাবা, আমি সম্পূর্ণ নির্দোষ। বৌদি আমাকে না চিনলেও আপনি তো আমায় ভালো করে চেনেন বাবা। নিজের সন্তানের প্রতি এতটুকু বিশ্বাস আপনার নেই? চুপ কর, বাবা, হতভাগা! বাবা, বাবা, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, তুমি কি করছো? তোমার কথা তুমি ফিরে নাও। আমি বলছি নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। বৌমা মিথ্যে কথা বলছে। বৌমা যদি মিথ্যে কথা বলে থাকে, তোমার নিজের পেটের ছেলে সে তো মিথ্যা কথা বলতে পারে না। পারে পারে, স্বার্থের লোভে আজ ওরা সব বলতে পারে। মা। তাই তো নিষ্কলঙ্ক নক্ষত্রের চরিত্র ওরা কলঙ্কের কালি চিঠে দিয়েছে। ওরে নক্ষত্র, তুই এভাবে পাথর হয়ে দাঁড়িয়ে আছিস কেন বাবা? তুই বল, একবার বল বৌমা যা বলছে সব মিথ্যে মিথ্যে মিথ্যে। মাগো, তোমার এই হতভাগ্য নক্ষত্র আজ মিথ্যের মেঘে ঢাকা পড়ে গেছে মা। তাই শত চেষ্টা করেও তুমি তার জীবনে সত্যের সন্ধান ফোটাতে পারবে না। বাবা, বাবা, আপনার আদেশ মাথায় নিয়ে আমি চিরদিনের মতো তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি বাবা। আপনাদের এই শান্তির দেবালয়ে আমার মতো দানবের পাপের পদচিহ্ন আর পড়বে না বাবা। আপনাদের আমার মতো এই মহাপাপের বিষ নিঃশ্বাসে আর কখনো বিষাক্ত হবে না আপনাদের এই সুখের পরিবেশ। মাগো, আমি চিরদিনের মতো চলে যাচ্ছি মা, চিরদিনের মতো চলে যাচ্ছি। বৌদি, বৌদি, বৌদি তো মায়ের মতোই হয় বৌদি। তাই যাওয়ার সময় তোমাকে আমি একটা অনুরোধ করে যাই, যদি কোনোদিন শুনতে পাও এই অভাগা নক্ষত্র এই পৃথিবী থেকে হারিয়ে গেছে চিরদিনের মতো, আর সেই সংবাদটা যদি বৌদি তোমার কানে আসে, সেদিন অন্তত আজকের এই সত্যটা তুমি সবার সামনে খুলে বলো বৌদি। আর এই সত্যটা শুনে যদি সবার চোখে দুফোঁটা বেদনার অশ্রু ঝরে পড়ে, তাহলে এই অভাগা নক্ষত্রের অশান্ত আত্মাটা শান্তি পাবে বৌদি, শান্তি পাবে, শান্তি পাবে। বাবা তুই ফিরে আয় নক্ষত্র। আমি কি কোনো ভুল করলাম? আমি কি করে নির্দোষ নক্ষত্রের মাথায় চাপিয়ে দিলাম মিথ্যে শাস্ত্রের গুরু ভাই? না বাবা, আপনি কোনো ভুল করেননি, আমি ঠিকই করেছি। ঠিক করেছি। হ্যাঁ বাবা, হ্যাঁ, নক্ষত্রকে তাড়িয়ে দিয়ে আপনি সঠিক কর্তব্যই করেছেন। হ্যাঁ, সঠিক কর্তব্য আমি করেছি, কিন্তু তুমি ঠিক মতো কর্তব্য করতে পেরেছো তো বৌমা? তোমার হাতে যদি নক্ষত্র আমার হারিয়ে যায়, তাহলে নক্ষত্রের জন্য আমি দুফোঁটা চোখের জল হইতে ফেলবো। কিন্তু তোমাকে সারা জীবন চোখের জল
আমাকে সন্দেহ করলো? ওসব ছোট ব্যাপারে তুমি একদম মন খারাপ করো না তো বৌদি। তোমার জন্য যে আমি এত বড় প্রতিষ্ঠা করি, তাই তো মা বাবা ভাই এরা আমার কাছে কেউ বড় না। সবচেয়ে বড় তুমি। আর পৃথিবীতে একমাত্র যদি বড় হও, তুমিই আমার আপন আর তুমিই আমার প্রিয়জন। অর্ঘ গাঙ্গুলি, তুমি একেবারেই বোকা। তাই তুমি বুঝতে পারোনি যে প্রতিষ্ঠার লোভ দেখিয়ে আমি তোমাকে এই পথে টেনেছি, সেখান থেকে তুমি কিছুতেই ছাড় পাবে না, কিছুতেই না। পার্বতী কোথায়, কোথায় আমার প্রিয়তমা পার্বতী? তোমার বিহনে আমি আজ পাগল হতে বসেছি। পার্বতী, কে কে তুমি? আমি আমি তোমার সেই প্রিয়তমা শাহজাদা সেলিম। আমি অভাগিনী লাইলার দিল বাগিচায় ফুটে ওঠা প্যার কা গোলাপ। আমি তোমার ভিখারিনী মজনু। তুমি সেই কুমার হরিপদ না? হ্যাঁ, তুমি আমাকে ধরো, আমি এই যুগের দেবদাস। আমার প্রেম কাহিনী এই যুগে আমি চির অমর ঘুরতে চাই। এই কাহিনীর মাঝে লেখা থাকবে শুধু দুটি নাম, এই যুগের দেবদাস হরিপদ আর এই যুগের পার্বতী তুমি চাপা। কিন্তু দেবদাসের স্বপ্ন তো সার্থক হয়নি বন্ধু, মৃত্যু দিয়ে শেষ হয়েছিল দেবদাসের কিন্তু ব্যর্থতা। কিন্তু তোমার আমার ভালোবাসা দিয়ে এই কাহিনী আমরা পাল্টে দেবো চাপা। এসো কাছে এসো চাপা, তোমার আমার ভালোবাসা দিয়ে এই যুগের দেবদাসের কাহিনী আমরা চির সার্থক করে দেব। তাই নাকি? হ্যাঁ, এসো এসো চাপা এসো। তুমি পার্বতী হয়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়ো। শেষ যুগের দেবদাস তার পার্বতী বিহনে মারা গেছে, কিন্তু এই যুগের দেবদাসকে তুমি কোনো মতে ঠেলে দিও না চাপা। এসো এসো চাপা এসো। তুমি যথাসময় তুমি তোমার পার্বতী দেখো। কোথায় পাবো আমার ফুল সজ্জায় পুজি? না, তোমার মৃত্যু সজ্জায় না! তোমার মুখে আগুন ধরবে, না, চাপা, না! পার্বতী নিশ্চয়ই ছুটে আসবে। আমার মুখে আগুন দিতে ছুটে আসবে চাপা? যেও না, যেও না চাপা, তুমি যেও না। ছাড়ো, ছেড়ে দাও। এই রাস্কেল, এই ভদ্র মহিলাকে একা পেয়ে তুই আবার অসভ্যতা শুরু করেছিস? ভালো চাস তো ভাগ যায় এখান থেকে। না 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 না, আমি আমার পার্বতীকে না নিয়ে আমি এখান থেকে কোনোদিনও যাব না, কখনো যাব না। তবে হে জানোয়ার, তুইও ওই, আর কখনো যদি এই ভদ্র মহিলার পিছনে লেগেছিস তখন জ্যান্ত আমি মসজিদে পুঁতে ফেলবো। যাও, ভাগ এখান থেকে। যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা তুমি মনে করো চাপা। তোমার এই ব্যর্থ প্রেমিক দেবদাসের একটা কথা তুমি জেনে রাখো, একটা কথা। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। আচ্ছা চম্পাকলি, সেদিন তুমি আমার ভাই কঙ্কনকে তুমি বশ করতে পারলে না কেন? আর ভাই বলে তুমি ডেকেছো কেন? মন চেয়েছে তাই ডেকেছি। মন? তোমার মন কি চায়? আবার বাড়ি ফিরতে চাই। ওই যুবককে তুমি চেনো? আগে চিনতাম, কিন্তু যেদিন থেকে আপনি আমাকে চম্পাকলি বানিয়ে দিয়েছেন সেদিন থেকে আমি আর কাউকে চিনি না, কাউকে না। এও শাট আপ! ওই বাজে কথা বলে
নিজের অতীতকে তুমি সাপাই গাইবার চেষ্টা করো না। উত্তর দাও, আমার সব চাওয়া পাওয়া বানচাল করে দিচ্ছ কেন? আচ্ছা চম্পাকলি, তুমি তো প্রায় 1 মাস বাড়ি ছেড়ে চলে এসেছো। বাড়ির জন্য তোমাকে তোমার মন খারাপ করে না? বাড়ি? হ্যাঁ বাড়ি। তোমার বৃদ্ধ বাবাকে দেখতে তোমার ইচ্ছে করে? করে বস, ভীষণ ইচ্ছে করে। আর ইচ্ছে করে বলেই তো সারাদিন মদের নেশায় মনটাকে আমি ঘুম পাড়িয়ে রাখি। বেশ তো, পেমেন্ট ছাড়াও তোমাকে আরো আমি 50,000 টাকা দেবো। তুমি একদিন ছুটি নিয়ে তোমার বাবাকে তুমি দেখে এসো। আর টাকা পেলে তোমার বাবাও খুশি হবে আর তুমিও খুশি হবে। না বস না, এই অভাগিনী চাকার হৃদয়কে খুন করি আপনি চম্পাকলি বানিয়ে দিয়েছেন। এই চম্পাকলি নতুন করে চাপা হয়ে তার বাবার কাছে ফিরে যাবে না বস, কিছুতেই যাবে না, কিছুতেই যাবে না। চাপা, এই যে হ্যাঁ, আপনারা মেয়েকে, আমার মেয়ে চাপাকে দেখেছেন? 1 মাস হয়ে গেল চাকরির নাম করে মেয়েটা যেই বেরিয়ে এলো, আজও সে আমার বাড়িতে ফিরে গেল না। বাবা, কে? চাপা? আমি বলছি আপনার মেয়ে চাপা নন। আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন, কিন্তু আমার মেয়ে চাপা কখনো এই কথা বলবে না। আমি বলছি বাবু, আপনি ভুল করছেন। আমি চাপা নই, আমি এই সমুদ্রের সভ্য বাবুদের আধার রাতের মক্ষী রানী মিস চম্পাকলি। আপনি বাড়ি ফিরে যান বাবু, বাড়ি ফিরে যান। দাঁড়া মা দাঁড়া, আমার একটু বয়স হলেও দৃষ্টিশক্তি আমার এখনো ক্ষীণ হয়ে যায়নি। ওরে মা, তুই আমার মাঝে হাত রেখে বল তো মা, তুই আমার মেয়ে চাপানো। আমি জানি তুই আমার মেয়ে হলে কখনো তুই মিথ্যে কথা বলতে পারবি না। ওরে মা, তুই আমার মাথায় হাত রেখে একটিবার বলতো মা, বল তুই আমার মেয়ে চাপা। এত বিরক্ত করছি, তোকে জেগে পড়ে একটা হস্ত শয়তান। আরে মিথ্যে সম্পর্কে টোপ ফেলে তোমার কাছ থেকে কিছু টাকা বাগাবার মতলব করেছে। চলে এসো চম্পাকলি। এই শালা পুরো এই ফুটপাতে পড়ে থাক, মরলে ওকে পুলিশ নিয়ে যাবে। চলে এসো, চলে এসো আমার সঙ্গে, আমি ট্যাক্সি বাইরে দাঁড়িয়েছি। চলে এসো। একে কপাল পেটে রক্ত ঝরছে। এই রক্ত না ঝরলে তোমাকে যে এত সহজে আমি চিনতে পারতাম না চম্পাকলি। চম্পাকলি বাবা, খবরদার, তুই আর আমাকে বাবা বলে ডাকবি না। আজ থেকে আমি জানবো আমার মেয়ে চাপা মারা গেছে। আমার মুখ থেকে জন্ম নিয়েছে এই যুগের এই সভ্য সমাজে চম্পাকলি, এই সমাজের সভ্য বাবুদের মক্ষী রানী হয়ে মিস চম্পাকলি, যাকে আমি চিনি না, যাকে আমি জানি না, আমি তাকে চিনি না, আমি তাকে জানি না চম্পাকলি, তাকে আমি চিনি না। বাবা, ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। এই অভাগিনী চাপাকে মেয়ের স্বীকৃতি দিলেই তুমি যে সমাজে ছোট হয়ে যাবে বাবা। তুমি তোমার আদর্শ নিয়ে এই সমাজে মাথা উঁচু করে থেকো, আর আমি কলঙ্কের বিষয়ে জর্জরিত হয়ে একটু একটু করে হারিয়ে যাই সর্বনাশাগার অন্ধকারে। জীবনে যদি দি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। জীবনে যদি দি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর
জেনে দিও। কে কে তুমি? আমি ভালোবাসার যুবকাষ্টি বলি হওয়া এক টুকরো ভাঙা হৃদয়। আমি অনাদরে ছড়ে পড়া এক সত্য ফোটা কুসুম কলি। আমি ওই প্রেমের আকাশ থেকে চির অস্ত যাওয়া এক বিবর্ণ নক্ষত্র। খবরদার এগিয়ে আসবে না বলে দিচ্ছি। আমার বুক থেকে আমার প্রিয়াকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। আমি তাকে এমনি করে বুকের মাঝে আটকে রাখবো, এমনি করে। তুমি কি করলে ঠাকুর, কি করলে? আমার পাপের সাজা কেন এই মানুষটাকে দিলে? কেন? আমিও তোমাকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না ডার্লিং। চলো চলো না, আমরা এখান থেকে পালিয়ে গিয়ে নতুন করে আমরা বিয়ে করি। চলো। আমার প্রমোশনটা হয়ে গেলে আমি তোমাকে দূরেই নিয়ে গিয়ে রচনা করব আমার ভালোবাসার স্বপ্নের বাসর। আর তোমায় সিঁদুর মুছে দিয়ে আমি আবার নতুন করে রাঙিয়ে দেব আমাদের ভালোবাসার স্বপ্নের সিঁদুর। পুত্র সমদেওর আর মাতৃ সমা বৌদির স্নেহ ভালোবাসার কি অপরূপ দৃশ্য। তুমি আমায় ভুল বুঝো না দাদা, সত্যি আমি বৌদিকে মায়ের মতো শ্রদ্ধা করি। হ্যাঁ রে, মায়ের মতো শ্রদ্ধা করিস বলেই তো মাতৃ সমা বৌদির স্মৃতির সিঁদুরটা মুছে দিয়ে নতুন করে সিঁদুর পরাবার স্বপ্ন দেখছিস। মায়ের মতো শ্রদ্ধা করিস বলেই তো মাতৃ সমা বৌদির কোমরটা জড়িয়ে ধরে বলতে পারছিস, বিউটি মাই সুইট হার্ট। দাদা তোমার কি? এতদিন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তুমি আমাকে কি দিয়েছো? একটা রাত তুমি আমাকে সুখী করতে পেরেছো? একাধিক পুরুষের বিকৃত কামনা যাকে সুখী করতে পারেনি, আমার মতো সাধারণ পুরুষ তোমাকে কেমন করে সুখী করবে তা তুমি বলতে পারো? তুমি পুরুষ নও, তুমি একটা কাপুরুষ। আর অর্ঘ্যবতী তোমার কামনার সিদ্ধ পুরুষ। দাদা সেই অর্ঘ্যবতী, এই তোর শিক্ষা, এই তোর রুচিবোধ। ওরে লম্পট, বৌদি আর দেওরের সম্পর্ক যে মা ছেলের মধুর সম্পর্ক রে, সেই মা ছেলের মধুর সম্পর্ককে কলঙ্কিত করে ব্যভিচারের বাসা বাঁধতে তোর বিবেকে এতটুকু বাঁধলো না? সেই অর্ঘ্য, চুপ করো দাদা, তুমি চুপ করো। আত্মীয় স্বজন, সমাজ, সংসার, বন্ধু বান্ধব এই ঘটনার কথা জানতে পারলে সবাই যে আমার মাথায় ঘৃণার থুতু ফেলবে দাদা, ঘৃণার থুতু। সমাজের কোনো বৌদি হয়তো সেই আদরের দেওরের কাছে গিয়ে কখনো মাতৃ স্নেহের দাবি চাইবে না দাদা। আর কোনো দেওরও হয়তো এইসব মনোমোহিনী বৌদিদের কাছে কোনোদিনও মাতৃ স্নেহের দাবি নিয়ে এগিয়ে যাবে না দাদা। মাতৃ স্নেহের দাবি নিয়ে আমি যে দাদা, আমি মহা ভুল করেছি। কথা শোনো, আমি মহা ভুল করেছি। আমি তো বলছি তুমি কোনো ভুল করোনি, তুমি আমার কথা শোনো। এই শয়তানির কোনো অলৌকিক জাদুর বসে আমি আমার বিবেক, মনুষ্যত্ব সবকিছু হারিয়ে ফেলেছিলাম দাদা। আমি কি আমার ভুল বুঝতে পেরেছি দাদা, তুমি আমায় ক্ষমা করো। ভুল নয়, তুমি ঠিকই করেছো। না বৌদি না, তোমার মতো মেয়েরা শুধু সংসার ভাঙতেই জানে বৌদি, কখনো করতে পারে না। আমার কথা শোনো অর্ঘ্য, তুমি আমার কথা শোনো, কথা শোনো। না বৌদি না, বিকৃত কামনায় অন্ধ হয়ে আমি আমার বিবেক,
মনুষ্যত্বকে বলি দিয়েছি, জলাঞ্জলি দিয়ে দিয়েছি। দেওর এবং বৌদির মদির সম্পর্কের মাঝে আমি যে মহাপাপকে আশ্রয় দেবে। আজ আমার মনে হচ্ছে দাদা, নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ ছিল দাদা, সম্পূর্ণ নির্দোষ। দাদা দাদা গো, আমি তোমার কাছে অনুরোধ করছি দাদা, তুমি আমার সেই নক্ষত্রকে, আমাদের সেই নক্ষত্রকে তুমি ফিরিয়ে আনো দাদা, যেমন করে পারো ফিরিয়ে আনো দাদা, ফিরিয়ে আনো। আমি তোকে কেমন করে বোঝাই রে ভাই, বাবার ওই নিষ্ঠুর দিব্যিকে অগ্রাহ্য করে আমি যে নক্ষত্রকে বাড়িতে ফিরিয়ে আনতে পারবো না। কোন মুখে তুমি তাকে ফিরিয়ে আনার কথা বলছো? নক্ষত্র ভীরু কাপুরুষ, সে আমার ভালোবাসাকে অসম্মান করেছে। তার আগে তোমার পরিণতির কথা চিন্তা করো বিউটি। আমার পরিণতির কথা তোমাকে ভাবতে হবে না। শোনো, তোমরা সবাই মিলে আমাকে পদে পদে অসম্মান করেছো, এর জন্য তোমাদের প্রত্যেককে আমার কাছে কৈফিয়ত দিতে হবে। আর আজকের মধ্যে কৈফিয়ত না দিলে আমি কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য হব। যাও বিউটি, তাই যাও। তুমি চলে গেলে এ বাড়িটা রাহু মুক্ত হবে, আর অভাগার দুবর জীবন থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে উদয় হবে এক নতুন সকাল। সেই সকাল থেকে আমি তোমার কাছে আসতে পারিনি বলে তুমি বুঝি আমার উপর রাগ করছো? রাগ নয় বকুল, রাগ নয়। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আর কিছুদিনের মধ্যে হয়তো আমরা রাহুগ্রাস থেকে মুক্তি পাবো, আর সেদিন তোমাকে সবার সামনে আমি আপন করে নেব। না না গো না, তোমার বিবাহিত স্ত্রীকে কাঁদিয়ে আমি কিছুতেই সুখী হতে চাই না। হ্যাঁ, তুমি শুধু আমাকে একটুখানি ভালোবেসো, আর আমি কিচ্ছু চাই না। বকুল, আমার বকুল। বাহ বাহ বাহ, চমৎকার! ছি ছি ছি, এত জঘন্য তোমার রুচি বোধ! নিজের স্ত্রীকে উপেক্ষা করে একটা চাকরানির সঙ্গে ব্যভিচার করতে তোমার লজ্জা করছে না? লজ্জা করছে না, কারণ যাকে তোমরা চাকরানি ভাবছো, তার আসল পরিচয়। দেখো না, তুমি চুপ করো। আমাদের সম্পর্কে কথা তুমি একদম কাউকে বলো না, আমার মাথা দিব্যি। তুমি কি করে দিলে বকুল? এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। এই ছোট লোকের মেয়ে, কোন সম্পর্কে টানে তুই আমার স্বামীকে আমার কাছে ছিনে নিতে চাইছিস? কোন জাদু টানে তুই আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিস? বল বৌমা, কি হয়েছে? তুমি এভাবে চিৎকার করছো কেন? চিৎকার না করলে আপনারা তো কিছুই শুনতে পান না, চোখে আঙুল দিয়ে দেখে না দিলে আপনারা তো কিছুই দেখতে পান না। এসব কথা অর্থ কি বৌমা? বেশ তো, দুধ কলা দিয়ে কাল সাপ পুষে রেখেছেন, একবার ভেবে দেখেছেন সেই কাল সাপটা কেমন করে আমার বুকে ছোবলে মেরেছে? তোমার কোনো কথা আমি বুঝতে পারছি না। আপনাদের ওই সাধের বকুল আমার স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। না না না, এ হতে পারে না, এ সম্ভব নয়, এ হতে পারে না। আমার ধ্রুব কোনোদিন আদর্শচ্যুত হতে পারে না। আর বকুল কোনো পাপ করতে পারে না। বাবা! তুমি হয়তো ভুল করে। ভুল কি ঠিক সেটা ওই সাধের বকুলকেই জিজ্ঞাসা করুন। হ্যাঁ হ্যাঁ, আমি বকুলকে এক্ষুনি জিজ্ঞেস করবো। ও যদি সত্যি না বলে থাকে তাহলে আমি ওকে কঠিন শাস্তি দেব। বাবা! নক্ষত্রকে আমি কোনো কিছু বলার সুযোগ দিইনি। হতভাগাটা কাঁদতে কাঁদতে যেই বাড়ি থেকে বেরিয়ে গেল, আর আর ফিরে এলো না। আসবে কেন? তাকে যে আমি কঠিন দিব্যি দিয়ে এই বাড়ি থেকে বের করে দিই। কিন্তু আমি জানতাম আমার নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। তবু আমার বিশ্বাসের উপর আস্থা রেখে আমি বলছি, তোমায় জিজ্ঞেস করছি বকুল, বলো তো বকুল, তুমি নির্দোষ, তুমি নিষ্কলঙ্ক, বলো না, তুমি বলো। বাবা, বলো বকুল, বলো। তোমার কথার উপর সবকিছু নির্ভর করছে। তুমি শুধু একটিবার বলো, বৌমার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। না বকুল, বৌঠানের অভিযোগ সম্পূর্ণ সত্যি। এছাড়া আমি আর কিছু বলতে পারবো না মা। বকুল, তুমি আমাদের বিশ্বাসের উপর কুঠারঘাত করে এমনি করে শেষ করে দিলে। বকুল, আমাকে ক্ষমা করে দিন বাবা। না না, কোনো ক্ষমা নেই। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই মুহূর্তে। না বাবা, না, ফিরিয়ে নিন বাবা, ফিরিয়ে নিন। আপনার এই ভয়ঙ্কর দিব্যি আপনি ফিরিয়ে নিন। বকুলকে বাড়িতে আশ্রয় দিন। চুপ না বাবা, আর মুখ দেখতে আমি আর চাই না।
নিজের স্ত্রীকে তুই ফাঁকি দিয়ে একটা বাড়ির চাকরানিকে তুই নিয়ে এই লিপ্ত হয়েছিস সেই কাজে। ছি ছি ধ্রুব ছি। শোনো শোনো মমতা, এই নষ্ট মেয়েটাকে এই বাড়ি থেকে এক্ষুনি বের করে দাও। ও যতক্ষণ আমার বাড়ি থেকে না যায় ততক্ষণ আমি এই বাড়িতে এক বিন্দু জল এক বিন্দু না এক বিন্দু। ফিরে নিন বাবা, ফিরে নিন আপনার ওই ভয়ঙ্কর দিব্যি আপনি ফিরে নিন। বকুলকে এ বাড়িতে আশ্রয় দিন। না, এই শয়তানি এ বাড়িতে কোনো মতে ঠাঁই হবে না। তুমি ঠিক বলেছো বৌঠান, ঠিক বলেছো। আমার আর এ বাড়িতে থাকা চলে না। আমি না গেলে যে বাবা এক বিন্দু জলস্পর্শ করবে না, তাই তো বাবার কথা রাখতে আমি চিরদিনের মতো এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তা তো জানি না রামদা, ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাবে তা আমি জানি না। তুমি আমার সঙ্গে চলো বকুলদি, আমি যেমন করেই হোক তোমার স্বামীকে খুঁজে বের করবো। রামদা, তারপর তার দুটি পা ধরে জড়িয়ে ধরে বলবো, দাদা বাবু তুমি আমার বকুলদিকে আশ্রয় দাও। রামুদা, রামুদা, দাদা বাবু বন্যায় যদি হয়ে থাকে তার জন্য তুমিও তো সমান দায়ী দাদা বাবু। রামুদা, তাহলে বকুলদি কেন একটা সমস্ত অপরাধের শাস্তি একা মাথায় নিয়ে বাড়িটাকে চলে যাবে? কেন কেন রামুদা, তোমার দাদা বাবুকে তুমি ভুল বুঝো না রামুদা, এর জন্য যে আমি দায়ী। বকুল, মা, মা গো, আমার মতো একটা কলঙ্কিনী বিষ নিঃশ্বাসে আপনাদের সুখের পরিবেশটাকে আমি আর নষ্ট করতে চাই না মা। আমি এখানে চলে যাচ্ছি। রামুদা, বাবার শান খাওয়া দাওয়ার টুটি যেন না হয় রামুদা। বাবাকে তুমি লক্ষ্য রেখো। আর বৌঠা, সময় মতো যেন বাবাকে ঔষধ দিতে তুমি ভুলো না। আর তোমার কাছে আমার একটাই অনুরোধ, তোমার স্বামী ভীষণ ভালো মানুষ বৌঠা, ওকে যেন তুমি ভুল বুঝো না বৌঠা, ওকে তুমি ভুল বুঝো না। যেও না, যেও না বকুল, তুমি ফিরে এসো। ওরা তোমাকে আশ্রয় না দিলেও আমি তোমাকে আশ্রয় দেব। তুমি ফিরে এসো বকুল। ওগো না, আর তা হয় না গো, তা হয় না। তুমি তোমার স্ত্রীকে নিয়ে সুখে থাকো। আর এই অভাগিনী বকুলের কথা তুমি মন থেকে মুছে ফেলো। আজ থেকে তুমি মনে করো তোমার বকুল মারা গেছে, মারা গেছে। যেও না, যেও না বকুল, তুমি ফিরে এসো। তুমি কোথায় যাবে? বকুলকে ফিরিয়ে আনো। ওকে যেতে দে ধ্রুব। আহ, চমৎকার মা, চমৎকার তোমাদের বিচার। আমার অপরাধের সাজা একটা অসহায় মেয়ের উপর চাপিয়ে দিয়ে কত সহজেই তাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিলে। কিন্তু তোমরা কেউ জানো না, বকুল যদি হারিয়ে যায় তাহলে তোমাদের ধ্রুবকে আর তোমরা কোনোদিন খুঁজে পাবে না। একটা চাকরার জন্য তুমি তোমাদের চোখে চাকরানি হলেও বকুল আমার সুখ দুঃখের চিরসঙ্গিনী। বকুল আমার হৃদয়ের স্পন্দন। বকুল আমার জীবনের প্রথম ভালোবাসা। বকুলের দিব্যির দোহাইতে যে কথা আমি এতদিন বলতে পারিনি, সেই নির্মম সত্যি কথা বলছি শোনো। কি সেই সত্য? বকুল, বকুল আমার প্রথম পক্ষের স্ত্রী। আমার ভালোবাসার সিঁদুর পরিয়ে বকুলকে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম। তাই বকুলকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মানে এই কথাতে আগে বলিসনি কেন? মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবা যদি আমাদের বিয়েটাকে অস্বীকার করে, সেই ভয়ে সবকিছু আমি গোপন রেখে তোমাদের কথা মতো আবার বিয়েতে আমি মত দিতে বাধ্য হয়েছিলাম মা। বকুলকে ছাড়া যে আমি এক মুহূর্তে বাঁচতে পারবো না মা। তাই তো তোমরা কি যদি বকুলকে আশ্রয় না দাও তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আমি ওর ভালোবাসা নিয়ে তোমাকে আটকে রাখবো, তুমি যেও না, আমার কথা শোনো। বকুল যে আমার সব সুখ দুঃখ ছিনিয়ে নিয়ে গেছে, তাই তো আমি বকুলকে ফিরিয়ে আনতে চললাম। না, বকুল যদি ফিরে আসে তবেই আমি এ বাড়িতে ফিরে আসবো। আর বকুল যদি ফিরে না আসে তাহলে তোমাদের ধ্রুব এই দুনিয়া থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবে মা, চিরদিনের জন্য হারিয়ে যাবে। মৃত্যু পথযাত্রী এই অভাগার প্রতি
আজও তোমার এত অভিমান? না না না, কে গো, কে গো তুমি? এই অন্ধকার মৃত্যুপুরীর মাঝে এক রাশ আলো হয়ে ফিরে এসেছো। কে গো, কে গো তুমি? আমাকে চিনতে পারছো না? এই বিশ্বাসঘাতিনী চাপাকে তুমি চিনতে পারছো না? তুমি এসেছো? হ্যাঁ, আমি তোমাকে চিনতে পেরেছি, আমি তোমাকে চিনতে পেরেছি। আমার এই প্রিয়ার ছবি না আমি টুকরো টুকরো করে আমি আমি ছেড়ে পেরেছি। তুমি আমাকে নিয়ে যাবে হাসপাতালে, তুমি আমাকে বাঁচাবে, তুমি ফিরে এসেছো। চাপা, তোমাকে ছাড়া আমি যে কিছুতেই বাঁচতে পারবো না চাপা, আমার বাঁচতে ইচ্ছে করে চাপা। তুমি তুমি চলো, আমাকে নিয়ে চলো। ওই ওই যে বড় গাছটা আছে না, ওই গাছটার তলায় আমাকে আস্তে করে শুয়ে দেবে, তোমার কোলে মাথা রেখে আমি আমি একটু শান্তির ঘুম ঘুমাতে চাই চাপা। চলো চলো চাপা, চলো চাপা। আমি তোমাকে রক্ষা করবো সুন্দরী। আমি আমি তোমাকে রক্ষা করবো। খবরদার, এক পায়ে কি আসবে না, আমি চিৎকার করতে বাধ্য হবো। তা বললে কি হয় সুন্দরী? তোমার দেহে আছে সুধা, আর আমার মনে আছে এক রাস কামনার ক্ষুধা। আর এই ক্ষুধা মেটাতে আমি তোমার বুকে ঝাঁপিয়ে পড়ব, তারপর এসো এসো বকুল। কেউ নিয়ে এলেও কঙ্কন এগিয়ে আসবে। তোর মতো বিষাক্ত মানুষকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখা কোনো স্থান নাই। তোকে, তুই আমার জীবনে অনেক ছিড়েমিড়ি খেলেছিস, আমাকে পঙ্ক রেখেছিস, তোকে আজ আমি শয়তান, তোকে আমি এই পৃথিবী থেকে একবারে আমি একেবারে রমজান, তুমি? আমি সাব ইন্সপেক্টর তন্ময় দত্ত। আমি রমজান ছেড়েছিলাম। Oh my God! I am ready, Mr. Lady. রমজান, আপনাকে আমি অ্যারেস্ট করব। আর করবি এইভাবে কোনো ব্যবসা আমাকে অ্যারেস্ট করুন, স্যার অ্যারেস্ট করুন। ওই শয়তান, আমি নিজের হাতে শাস্তি চেয়েছি।
আপনি আপনি ওকে অ্যারেস্ট করে নিয়ে যান। ওগো তুমি এসেছো, এবার আমি খুব শান্তি মরতে পারবো। বিউটি বোন আমার কাছে আয় তো, আমার স্বামীর হাতে আমি তোকে তুলে দি। ওকে তুমি ভালোবেসো আর যেন ব্যঙ্গ করে বকুল সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, আছো মন বলে তাই। তোমারি অমর না জয় গৌরবে, মননে যে চিরদিন জানিলে খারবে। তোমারি অমর না জয় গৌরবে, মননে যে চিরদিন জানিলে খারবে। মরণে হারায়ে তোমারে খুঁজে পাই, আছো মন ভরে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো